আজ আমরা স্ট্যাটিস্টিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কাই স্কোয়ারের সাহায্য নিয়ে কোনো হাইপোথিসিসের গ্রহণযোগ্যতা কিভাবে নির্ধারণ করা হয় তা উদাহরণ দিয়ে দেখাবো। কাই স্কোয়ার টেস্ট অথবা কাই স্কোয়ার অ্যানালিসিস সাধারণত কোনো প্রদত্ত হাইপোথিসিসের গ্রহণযোগ্যতা তা স্যাম্পেলের সাপেক্ষে নির্ধারণ করা যায়। এই হাইপোথিসিস দু রকম হয়, নাল হাইপোথিসিস এবং অল্টারনেট হাইপোথিসিস। নাল হাইপোথিসিস H0 দিয়ে সূচিত করা হয়। নাল হাইপোথিসিসের ক্ষেত্রে প্রদত্ত স্যাম্পেলের সঙ্গে হাইপোথিসিসের কোনো ভিন্নতা থাকে না। যখন নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য হয় না তখন অল্টারনেট হাইপোথিসিস, যাকে সংক্ষেপে বলা হয় HA, সেটা করা হয়, অর্থাৎ প্রদত্ত স্যাম্পেলের সঙ্গে প্রদত্ত হাইপোথিসিসের ফিটনেস হয় না। তখন নতুন সেট অফ স্যাম্পল সংগ্রহ করে পুনরায় টেস্টটা করতে হয়। এই টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে গুডনেস অফ ফিট, অর্থাৎ খাপ খাচ্ছে কি না সেটা দেখে নেওয়া। একে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স বলা হয়, অর্থাৎ সম্ভাব্যতা নির্ণয় করা। এবং তার জন্য একটা গ্রহণযোগ্যতা মাত্রা দেওয়া হয়। 95% সঠিক হলেই সেটাকে গ্রহণ করতে হয় এবং 5% এরর ছেড়ে দেওয়া যায়। এটা স্ট্যাটিস্টিক্স অ্যালাউ করে। এটাকে বলা হয় সিগনিফিক্যান্স লেভেল। গ্রহণযোগ্যতাকে বলা হয় প্রবাবিলিটি লেভেল, P দিয়ে সূচিত করা হয়। সিগনিফিক্যান্স লেভেল হচ্ছে ভুলের মাত্রা, যাকে আলফা দিয়ে সূচিত করা হয়। এর জন্য কতটা ভুল ছাড় তার জন্য ডিগ্রি অফ ফ্রিডম নির্ধারণ করতে হয়, যাকে DF বলা হয়। ডিগ্রি অফ ফ্রিডম যত বেশি হবে ছাড়ের মাত্রা তত বেশি হয়। ডিগ্রি অফ ফ্রিডম একটি স্কোরকে স্থির রেখে, একটা ভেরিয়েবলকে স্থির রেখে বাকি ভেরিয়েবলগুলোর স্বাধীনতাকে বোঝায়। সেক্ষেত্রে টোটাল ভেরিয়েবল তার থেকে 1 বাদ দিলেই 1 মাইনাস করলে ডিগ্রি অফ ফ্রিডম পাওয়া যায়, অর্থাৎ n-1। ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু n-1। 10টা ভেরিয়েবল থাকলে ডিগ্রি অফ ফ্রিডম হবে 9। 4টে ভেরিয়েবল থাকলে ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। জেনেটিক্সে কাই স্কোয়ার অ্যানালিসিস খুব বেশি ব্যবহার হয়। সাধারণত মেন্ডেলিয়ান রেশিওগুলোর সঙ্গে গৃহীত স্যাম্পেলের গ্রহণযোগ্যতা যাচাই করা যায়। বিভিন্ন ডিগ্রি অফ ফ্রিডমে বিভিন্ন রকম টেবিল ভ্যালু দেওয়া থাকে, কাই স্কোয়ার টেবিল ভ্যালু, এবং সেই টেবিল ভ্যালু থেকে 95% লেভেল অফ প্রবাবিলিটি অথবা 5% লেভেল অফ সিগনিফিক্যান্সে যে মান থাকে সেই মানটা গ্রহণ করতে হয়। যদি এই মানের থেকে ক্যালকুলেটেড কাই স্কোয়ার ভ্যালু কম হয় তাহলে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য হয়, অর্থাৎ এখানে এরর কম থাকছে। অর্থাৎ এক্ষেত্রে নাল হাইপোথিসিস গ্রহণযোগ্য হলে গুডনেস অফ ফিট, অর্থাৎ খাপ খেয়ে গেল, এটা বলা যেতে পারে। সেক্ষেত্রে অল্টারনেট হাইপোথিসিস বাতিল হবে।
যদি ক্যালকুলেটেড কাই স্কোয়ার ভ্যালু প্রদত্ত টেবিল ভ্যালু অপেক্ষা বেশি হয়, তাহলে আমরা বলতে পারি এখানে ভুল অনেক বেশি হচ্ছে, 5% লেভেলের থেকেও বেশি ভুল হচ্ছে। নাল হাইপোথিসিস সেক্ষেত্রে বাতিল হবে এবং অল্টারনেট হাইপোথিসিস গ্রহণযোগ্য হবে। অর্থাৎ নতুন স্যাম্পল দিয়ে টেস্ট আবার করতে হবে। সাধারণত গুডনেস অফ ফিট নির্ধারণের জন্য মেন্ডেলিয়ান রেশিওগুলো বায়োলজিতে খুব বেশি গুরুত্ব পায়। সাধারণত 2টি, 3টি, 4টি, প্রধানত এগুলোই বেশি ভেরিয়েবল নিয়ে মেন্ডেলিয়ান অনুপাতগুলো পাওয়া যায়। যদি 2টি ভেরিয়েবল হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হবে 1। 4টে ভেরিয়েবল হলে ডাইহাইব্রিড ক্রস সেক্ষেত্রে 4টে ভেরিয়েবল, সেক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। এবং দেখা গেছে তালিকায়, আমরা পরে দিচ্ছি তালিকাটা, যে এক ডিগ্রি অফ ফ্রিডম 1 এবং 95% প্রবাবিলিটি লেভেলে মান হচ্ছে 3.84 এবং ডিগ্রি অফ ফ্রিডম যখন 3 হয় তখন 7.86 অথবা 7.87, এটাই মান। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাবো যে কাই স্কোয়ার ক্যালকুলেশন কীভাবে করা হয়। একটা এক্সাম্পল দিচ্ছি এখানে। যে কোনো একটা এক্সপেরিমেন্ট, জেনেটিক এক্সপেরিমেন্ট থেকে যে ডাটাগুলো পাওয়া যায়, সেই ডাটাগুলোর থেকে কোনো প্রদত্ত মেন্ডেলিয়ান রেশিও কতটা খাপ খায় তা দেখানো যেতে পারে। ধরা যাক কোনো পরীক্ষা হতে 60 রেড সিড, 60টা লাল বীজ এবং 12টা হোয়াইট বীজ পাওয়া গেল। ফ্রম অ্যান এক্সপেরিমেন্ট 60 red seed and 12 white seed obtained. এখান থেকে কাই স্কোয়ার অ্যানালিসিসের সাহায্য নিয়ে দেখাতে হবে এই স্যাম্পেলটা একটি প্রদত্ত অনুপাত মেন্ডেলিয়ান মনোহাইব্রিড ক্রসের যে অনুপাতটা 3:1 সেটাকে ফিট করে কিনা। ফ্রম দিস এক্সপেরিমেন্ট দ্য ডাটা obtained and it is to calculate whether this sample fits good the Mendelian monohybrid F2 ratio or 3:1. The given table value of chi square at df1 and at 95% probability level or 5% significance level is 3.84. এই মানটা দেওয়া থাকে সাধারণত। টেবিল ভ্যালু মনে রাখা দরকার নেই, এই মান দেওয়া থাকে, আর না দেওয়া থাকলেও দুটো মান মনে রাখবে, একটা হচ্ছে 3.84 আর একটা 7.86। এখানে সমাধান করার সময় প্রথমেই হাইপোথিসিসটা লিখে নিতে হবে যে
অনুপাতটা দেওয়া আছে, প্রদত্ত অনুপাত, এটাই হচ্ছে হাইপোথিসিস। যদি ম্যাচিং করে যায়, ম্যাচিং করাটাই আমার দেখার দায়িত্ব, সুতরাং এটাই নাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস হচ্ছে monohybrid ratio. Null hypothesis in this problem is 3:1, and alternate hypothesis, if this does not match or does not fit good, then another sample should be taken from another experiment. যদি মিল না হয়, ম্যাচ না হয়, তখন অল্টারনেট হাইপোথিসিসের জন্য নিউ স্যাম্পল নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। এটা হচ্ছে হাইপোথিসিস। এবার এখানে সলিউশন, ক্যালকুলেশন কিভাবে করা হবে। প্রথমে আমরা যে ডাটাটা পেয়েছি, এক্সপেরিমেন্ট থেকে, ক্রস এক্সপেরিমেন্ট থেকে যেগুলো পাওয়া গেছে, সেগুলোকে বলা হয় অবজার্ভ ডাটা। এখানে অবজার্ভ ডেড ইকুয়াল টু 60, যাকে আইদার ক্যাপিটাল ও অথবা OBS দিয়ে সূচিত করা হয়। আমরা ক্যাপিটাল ওটাকে ব্যবহার করব। সেক্ষেত্রে অবজার্ভড হোয়াইট হচ্ছে 12 অ্যান্ড টোটাল অবজার্ভ ডাটা 72। গিভেন রেশিও ইজ 3:1। টোটাল red equal to 1/4, 3/4, 3 parts from 4, and white 1/4 part. From this ratio we can expect the red. If null hypothesis is there, then expected is 72 into 3/4. এখানে আমরা প্রত্যাশিত যে রেডের সংখ্যা, যদি নাল হাইপোথিসিস এখানে গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা হবে 72 গুণিত 3/4 সমান 54, and of white equal to 72 into 1/4 equal to 18. এটা গেল এক্সপেক্টেড ডাটা। আমরা যদি 3:1 অনুপাতটা এক্ষেত্রে একদম হুবহু ফিট করে যেত, তাহলে এই ডাটাটা আসা উচিত ছিল, অর্থাৎ 54 and 18। কিন্তু আমার অ্যাকচুয়াল অবজার্ভ এসেছে 60 এবং 12, 60 and 12 আর অ্যাকচুয়াল অবজার্ভ ডাটা। দেন উই প্রিপেয়ার এ টেবিল ফর দিজ টু ভেরিয়েবলস। এখানে দুটো ভেরিয়েবল, রেড এবং হোয়াইট। এই টেবিলে আমরা দেখাবো ভেরিয়েবল, অবজার্ভ ডাটা, এক্সপেক্টেড ডাটা এবং তাদের ডিফারেন্স নেগেটিভ আসে বলে এটাকে হোল স্কোয়ার করতে হয়, বর্গ করতে হয়, স্কোয়ার করতে হয়, যাতে এটা পজিটিভ হয়ে যায়। তাহলে প্রথমে আমরা ভেরিয়েবল, প্রথম ঘরটায় ভেরিয়েবল দেখাবো। এখানে দুটো ভেরিয়েবল আছে, রেড এবং হোয়াইট। তারপরের ঘরে আমরা লিখব অবজার্ভ ডাটা, তার মানে ও, শুধু আমরা ক্যাপিটাল লেটার ও লিখতে পারি, অথবা OBS লিখতে পারি, অথবা XO, এটাও লেখার রেওয়াজ আছে, অনেক রকমভাবে লেখা যায়। আমরা সিঙ্গেল লেটারটা ইউজ করছি। এক্সপেক্টেড, তাদের ডিফারেন্স হচ্ছে O মাইনাস ই। ডিফারেন্সে নেগেটিভ এলে তাকে স্কোয়ার করে নিতে হচ্ছে, O মাইনাস ই হোল স্কোয়ার, তারপরে O মাইনাস ই হোল স্কোয়ার বাই এক্সপেক্টেড ডাটা। এটা আলটিমেট ক্যালকুলেশন। এখন অবজার্ভ 60 রেড, 12 হোয়াইট। এক্সপেক্টেড যেটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 54 এক্সপেক্টেড অ্যান্ড 18 হোয়াইট এক্সপেক্টেড। ডিফারেন্স করলে হচ্ছে প্রথমটা ক্ষেত্রে +6, পরেরটা ক্ষেত্রে -6। ও মাইনাস ই, অবজার্ভ থেকে এক্সপেক্টেড বাদ দিলে এটা আসছে। এবার যেহেতু মাইনাস এসেছে, সেই জন্য এটাকে হোল স্কোয়ার করে নিতে হয়, 36। তারপরে 36 বাই এক্সপেক্টেড হচ্ছে 54, ওই মানটা আসবে 0.2 সামথিং এরকম। আর এটা হচ্ছে 54, 36 বাই 18, এটা মানটা আসছে 2। আর 36 বাই 54, এটা ক্যালকুলেশন করে একটা রাফ
এস্টিমেশন মানে ক্যালকুলেশন করে দেখা যাবে। এটা মোটামুটি আমরা 0.62 এরকম নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কাই স্কোয়ারের ফর্মুলাটা যেটা আমরা দেখাচ্ছি, কাই স্কোয়ার ফর্মুলা, কাই স্কোয়ার ইকুয়াল টু সামেশান, এটা দিয়ে হবে সামেশান ও মাইনাস ই তার হোল স্কোয়ার বাই ই। এই সামেশান মানে হচ্ছে যতগুলো মান এখানে আসবে ভেরিয়েবলে সবগুলো যোগ করতে হবে। অর্থাৎ এখানে 2.6 এটা 2.6 এর একটুকু বেশি হবে, ক্যালকুলেশন করলে দেখা যাবে। এটা ক্যালকুলেটার নেই। এখানে ভেরিয়েবল হচ্ছে n সমান 2, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম ইকুয়াল টু n মাইনাস 1। ডিগ্রি অফ ফ্রিডম মানে যতগুলোর মুভমেন্টের স্বাধীনতা আছে, n মাইনাস 1 ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, এটা ডিগ্রি অফ ফ্রিডম। আমরা লেভেল অফ সিগনিফিক্যান্স, লেভেল অফ সিগনিফিক্যান্স মানে হচ্ছে আলফা, অর্থাৎ যতটা আমি ছাড় পাবো মানে 5%, মানে 0.05, অথবা প্রবাবিলিটি লেভেল, যতটা আমাকে সঠিক দেখাতে হবে, যতটা ম্যাচ দেখাতে হবে, মিল দেখাতে হবে, সেটাকে বলা হয় প্রবাবিলিটি লেভেল বা পি ইকুয়াল টু 0.95। এই মাত্রায় অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম 1 এবং সিগনিফিক্যান্স লেভেল 0.05 হলে যে টেবিল ভ্যালু এখানে দেওয়া আছে প্রবলেমের মধ্যে সেটা হচ্ছে 3.84। এখানে যে ক্যালকুলেটেড ভ্যালু আমরা দেখলাম সেটা হচ্ছে 2.6 সামথিং, 2.6, এটা সামথিং মানে ক্যালকুলেশন করলে 2.62 এরকম একটা মান আসতে পারে। হ্যাঁ, মোটামুটি 2 ধরে নিলাম, তাহলে 2.62 ধরা যাক। এখানে আমার যে ক্যালকুলেটেড ভ্যালুটা এসেছে সেটা কিন্তু টেবিল ভ্যালুর থেকে অনেকটাই কম। টেবিল ভ্যালু 3.84, ক্যালকুলেটেড ভ্যালু 2.62, lower than calculated value is lower than the critical value or table value. Okay, then you can say error is insignificant. খুব বেশি ভুল এখানে নেই, তোমার মাত্রার মধ্যেই আছে, 5% যে ছাড় পেয়েছো তুমি তার মধ্যেই ভুলটা আছে। সুতরাং এখানে এরর ইনসিগনিফিক্যান্ট, দেয়ার ইজ নো error is present but not significant error. Therefore null hypothesis will be accepted. null hypothesis এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এরর যদি বেশি না থাকে null hypothesis গ্রহণযোগ্য হবে। তার মানে আমার আর অন্য স্যাম্পেলের দরকার নেই, এই স্যাম্পেল দিয়েই আমার এটা গুডনেস অফ ফিট আমরা দেখতে পেলাম, ফিট হয়ে গেছে। সুতরাং অল্টারনেট হাইপোথিসিস উইল বি রিজেক্টেড। ইফ নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, অল্টারনেট হাইপোথিসিস রিজেক্টেড। অল্টারনেট ইফ অ্যাকসেপ্টেড, নাল হাইপোথিসিস উইল বি রিজেক্টেড। তাহলে এখান থেকে তুমি সিদ্ধান্ত কি নিতে পারো? হোয়াট ইজ দ্য কমেন্ট, হোয়াট ইজ দ্য কনক্লুশন? তার মানে এখানে যে স্যাম্পেলটা দেওয়া হয়েছে সেই স্যাম্পেলটা প্রদত্ত হাইপোথিসিসকে ফিট করে গেল, অর্থাৎ নাল হাইপোথিসিস ফিট হয়ে গেছে। দ্য স্যাম্পেল ফিটস গুড দ্য হাইপোথিসিস অর রেশিও। ঠিক আছে, যে এটা দেওয়া হয়েছে অনুপাতটা, যেটাকে টেস্ট করতে দেওয়া হয়েছিল যে স্যাম্পেলটা ফিট করে কি না, সেটা এখানে কিন্তু ফিট করে যাচ্ছে। নাল হাইপোথিসিস যদি বাতিল হতো তাহলে কিন্তু এটা ফিট করতো না। এখানে ফর্মুলাটা দেখাচ্ছি, কাই স্কোয়ারের ফর্মুলাটা। এটা কাই স্কোয়ার টেবিল একটা অংশ দেখানো হয়েছে, 0.05 লেভেলে ডিগ্রি অফ ফ্রিডম 1, 3 এগুলোর মান যেটা দেওয়া আছে। হ্যাঁ, ঠিক 4 নম্বর র। হ্যাঁ, তাহলে এখানে ওই এটা ফিট করে গেল রেশিওটাকে, মনোহাইব্রিড ক্রসটাকে, অর্থাৎ 3:1 এই অনুপাতটাকে সংগৃহীত স্যাম্পেলটা ফিট করে গেল। ঠিক আছে, এবার এই প্রসেসটাকে নিয়ে অন্যান্য
আরও যে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিং আউটকাম পাওয়া যায়, অন্য কোনো পরীক্ষা থেকে আরও হয়তো অন্যরকম ডাটা পাওয়া গেল, সেখান থেকে মেন্ডেলের যেসব অন্যান্য অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর এই গুডনেস অফ ফিট করা যায়। যদি একটা অনুপাত ফিট না করে, 3:1 অনুপাত হয়তো ফিট করলো না, তখন 1:1 অনুপাত দিয়ে সেটাকে আবার টেস্ট করে দেখতে হয়। ঠিক আছে, অর্থাৎ সিঙ্গেল রেশিও মে নট ফিট দ্য স্যাম্পল, তখন আরেকটা রেশিও দিয়ে সেটাকে টেস্ট করতে হবে। এই তত্ত্ব নিয়ে মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস, তারপরে আরও অপর যেসব ক্রসগুলো আছে, এক্সট্রা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের যে ক্রস, সমস্ত কিছুর টেস্ট করে দেখে নেওয়া যায় যে স্যাম্পল আর রেশিওর মধ্যে ফিট হচ্ছে কি না। ঠিক আছে, এবং 1:2:1 এই রেশিওটা, যেটা জিনোটাইপিক রেশিও, মনোহাইব্রিড জিনোটাইপিক রেশিও, এই রেশিওটাও এক্ষেত্রে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের মান হবে 2। টেবিল থেকে ডিগ্রি অফ ফ্রিডম 2-তে যে মান দেওয়া আছে সেই মান নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এবং প্রতি ক্ষেত্রেই প্রদত্ত অনুপাত, যেটাকে হাইপোথিসিস বলছি, এই অনুপাত অনুযায়ী একটা এক্সপেক্টেড নাম্বার বার করতে হবে এবং অবজার্ভড এক্সপেক্টেড নাম্বারের মধ্যে তুলনা করে ওই যে প্রদত্ত রেশিওগুলো, সেই রেশিওগুলোর ফিট করছে কি না সেটা দেখে নিতে হবে। এটাই হচ্ছে কায়োস্কোয়ার অ্যানালিসিস। এখানে কি মানে যে মেন্ডেলিয়ান রেশিওগুলো, এক্সট্রা মেন্ডেলিয়ান বলছি না, শুধু মেন্ডেলিয়ান রেশিওগুলো মোটামুটি যেগুলো কায়োস্কোয়ারের সাহায্যে বের করা যায় বা কায়োস্কোয়ারের সাহায্যে অ্যানালিসিসের সাহায্যে তার গ্রহণযোগ্যতা যাচাই করা হয়, সেগুলো হচ্ছে মনোহাইব্রিড F2 রেশিও, অনুপাত হচ্ছে 3:1। মনোহাইব্রিড F2 রেশিও 3:1 জনন অনুপাত বলা হয়, রিপ্রোডাক্টিভ রেশিও বলা হয়। এবং টেস্ট ক্রস রেশিও মনোহাইব্রিড, সেক্ষেত্রে 1:1। এখানে দুটো করে ভেরিয়েবল থাকবে। ডাইহাইব্রিড ক্রসে 4 ভেরিয়েবলস ইন ডাইহাইব্রিড ক্রস, and the F2 ratio of dihybrid cross or reproductive ratio is 9:3:3:1, and the test cross ratio in dihybrid cross is 1:1:1:2. All 4 variables are equal in number outcome. এইগুলো দিয়ে আমরা টেস্ট করতে পারি। এই পর্যন্তই আশা করি ক্লিয়ার করা গেল। বিভিন্ন উদাহরণ নিয়ে এগুলো টেস্ট করে দেখবে। থ্যাংক ইউ। শোনার জন্য ধন্যবাদ। চেষ্টা করবে, এটা কাজে লাগবে। ওকে, আমরা পরবর্তী ভিডিওগুলোয় নতুন কিছু নিয়ে আসব, নতুন কিছু আলোচনা করব। Thank you.